১৬ বছর পর সর্বোচ্চ দেশের সাধারণ মূল্যস্ফীতি প্রতিবেদন বিবিএস এর আয় ব্যয়ের হিসেব মেলাতে হিমশিম সাধারণ মানুষ। বাংলাদেশ ব্যাংকের ২ ডেপুটি গভর্নর সহ ৪ কর্মকর্তার পদত্যাগ। কেন্দ্রীয় ব্যাংকের অনিয়মেই মেরুদণ্ড ভেঙেছে ব্যাংক খাতের, ধসিয়ে দিয়েছে অর্থনীতি, অভিযোগ সিপিডির। দীর্ঘদিন বন্ধ থাকার পর চালু হচ্ছে রেলপথ, আজ চলবে মেইল লোকাল কমিউটার ট্রেন, স্বস্তি ফিরেছে যাত্রীদের মাঝে। কাঙ্ক্ষিত বৃষ্টি না হওয়ায় সেচ সংকটে দিনাজপুরের চাষিরা ব্যাহত। আমন আবাদ চাহিদা পূরণে জেলা জুড়ে বসানো হচ্ছে ৩৬,০০০-এর বেশি পাম্প, বাড়তি খরচে দুশ্চিন্তায় কৃষক। এবং কুয়েত প্রবাসী বাংলাদেশিদের খাদেম থেকে প্রাইভেট সেক্টরে ভিসা পরিবর্তনের সুযোগ, সময়সীমা ১২ সেপ্টেম্বর পর্যন্ত। অনেকেই বেছে নিচ্ছেন অন্য পেশা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। আয় ব্যয়ের হিসেব মেলাতে যখন হিমশিম খাচ্ছেন দেশের মানুষ, তখন আরও চাপ বৃদ্ধির খবর দিল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস। সংস্থাটির হিসেব ১৬ বছর পর সর্বোচ্চ হয়েছে দেশের সাধারণ মূল্যস্ফীতি, আর খাদ্য মূল্যস্ফীতি সর্বোচ্চ হল ১৩ বছর পর। সরকার পতনের পর কয়েকদিন ধরেই বাজারে স্বস্তির আবহাওয়া দিচ্ছে পণ্যের দাম কমার খবর। এর মাঝেই আয় ব্যয়ের হিসাব মেলাতে গত মাসে কতটা চাপে ছিল সাধারণ মানুষ, সোমবার সেই খবর জানালো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস। সংস্থাটির তথ্য গত জুনের চেয়ে ১.৭৪% বেড়ে জুলাইয়ে দেশে গড় মূল্যস্ফীতি দাঁড়ায় ১১.৬৬%। অর্থাৎ এক বছর আগের তুলনায় কোনো পণ্য কিনতে ১১.৫ টাকার বেশি গুনতে হয়েছে ভোক্তাকে। এর আগে ২০০৭-৮ অর্থ বছরে এই মূল্যস্ফীতি ছিল ১২.৩০%, আর ২০২৩ সালের জুলাইয়ে সাধারণ মূল্যস্ফীতির হার ছিল ৯.৬৯%। পরিসংখ্যান ব্যুরোর মাসিক এই প্রতিবেদনে জানানো হয়েছে বেড়েছে খাদ্য মূল্যস্ফীতিও। জুনের ১০.৪২ থেকে বেড়ে জুলাইয়ে যা হয়েছে ১৪.১০%। এর আগের সর্বোচ্চ খাদ্য মূল্যস্ফীতি ছিল ২০১০-১১ অর্থ বছরে ১৪.১১%। গত মাসে স্বস্তি ছিল না শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন সহ খাদ্য বহির্ভূত খাতের ব্যয়েও। জুন মাসে যেখানে সব প্রয়োজন মেটাতে এক বছর আগের তুলনায় ৯.১৫% বেশি ব্যয় করতে হয়েছিল, সেখানে জুলাইয়ে তা আরও বেড়ে দাঁড়ায় ৯.৬৮%। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। পদত্যাগ করেছেন বাংলাদেশ ব্যাংকের ২ ডেপুটি গভর্নর সহ ৪ কর্মকর্তা। তাদের মধ্যে আছেন ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান ও খুরশিদ আলম। এছাড়া পদত্যাগ করেছেন পলিসি অ্যাডভাইজার আবু ফারাহ নাসের ও বিএফআইইউ এর প্রধান মাসুদ বিশ্বাস। রোববার কেন্দ্রীয় ব্যাংকের সামনে অবস্থান নেন রেলের দুর্নীতি নিয়ে আন্দোলন করে আলোচিত মহিউদ্দিন রনি। এ সময় ব্যাংক খাত ধ্বংসে জড়িতদের পদত্যাগ সহ বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমানের বিরুদ্ধে ইডিএফ ফান্ড থেকে $30 মিলিয়ন হাতিয়ে নেওয়ার অভিযোগ করেন তিনি। একদিকে রাজনৈতিক সদিচ্ছার অভাব, অন্যদিকে কেন্দ্রীয় ব্যাংকের অনিয়মের কারণেই ব্যাংক খাতের মেরুদণ্ড ভেঙে গেছে। ব্যাংক থেকে লোপাট ও দেশ থেকে পাচার হয়েছে কয়েক লাখ কোটি টাকা। অবস্থার উত্তরণে প্রাতিষ্ঠানিক কাঠামো সংস্কার, বাণিজ্যিক ব্যাংকগুলো শক্তিশালী করা ও কমিশন গঠনের দাবি সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির। ব্যাংকিং খাতের সুশাসন ফিরিয়ে আনা শীর্ষক সেমিনারে এসব বিষয় তুলে ধরেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। ২০০৭ থেকে ৭ বছরে সর্বনিম্ন $৪৭ বিলিয়ন পাচার হয়েছে দেশ থেকে। বর্তমানে যা হয়েছে দ্বিগুণেরও বেশি। ২০০৯ থেকে ২০২৪ 15 বছরে ২২,০০০ কোটি টাকার খেলাপি দাঁড়িয়েছে ১,৮২,০০০ কোটিতে। আর্থিক প্রতিষ্ঠানের এমন তথ্যই তুলে ধরল বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সোমবার ব্যাংকিং খাতের সুশাসন ফিরিয়ে আনা শীর্ষক সেমিনারে সিপিডি অবস্থার উত্তরণে বিভিন্ন বিষয় তুলে ধরে। বলা হয়, বাংলাদেশ ব্যাংক নিজস্ব
স্বার্থান্বেষীদের সুবিধা দিতেই ব্যাংক ও অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। একাধিকবার ঋণ পুনঃতফসিল বন্ধ ও স্বাধীন ব্যাংকিং কমিশন গঠন জরুরি বলেও মত গবেষকদের। 2009 সালে যেটা কিনা 22,481 কোটি টাকা ছিল, এখন মার্চ 2024-এ এসে 1,82,295 কোটি টাকা দাঁড়িয়েছে। এই যে অনিয়ম, নিয়মের ব্যত্যয়, এটারই বহিঃপ্রকাশ। ব্যক্তি বা প্রতিষ্ঠান ভিত্তিক পুঁজিবাজার গড়ে উঠতে পারে না বলেও সেমিনারে জানানো হয় সিপিডির পক্ষ থেকে। দাবি জানানো হয় ব্যাংকের মতো পুঁজিবাজার ও বিমা খাতে সংস্কারের। পুঁজিবাজারের একেবারে প্রশাসক থেকে শুরু করে সেটা অপারেশন পর্যন্ত এটার বিস্তৃতি আমরা দেখেছি। শুধুমাত্র ব্যাংকিং খাত না, পুঁজিবাজারের জন্য আসলে একটি, আমি বলবো যে পুঁজিবাজার সংস্কার কমিশন দরকার আছে। সুশাসনের লক্ষ্যে ব্যবসা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ ফিরিয়ে আনতে অনিয়মে জড়িতদের শাস্তি ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা নিশ্চিতে জোর দেওয়া হয় সেমিনারে। হোয়াইট পেপারের অর্থ হলো যে যেসব দুর্নীতি ইত্যাদি হয়েছে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। একদিনের ব্যবধানে আবারও বেড়েছে কাঁচামরিচের দাম। আজ রাজধানীতে বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকা কেজিতে। বাজারের সবশেষ পরিস্থিতি জানবো এই মুহূর্তে কারণ বাজারে আছেন সহকর্মী ফরহাদুর রহমান। সরাসরি যাবো তার কাছে। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে সরকার পতনের পর শিক্ষার্থীদের নিয়মিত মনিটরিং এবং অন্যান্য সংস্কার মনিটরিংয়ের পর আমরা যেটি নিত্যপণ্যের বাজারে দেখেছিলাম, বেশ কিছু পণ্যের দাম অনেকটাই কমে এসেছিল, যেগুলো 100 টাকার ঘরে ছিল। এবং সবশেষ যেই আপডেটটি গতকালকেও ছিল, কাঁচামরিচের দাম নেমে এসেছিল প্রায় 150 থেকে 160 টাকার ঘরে। কিন্তু তবে আজকের বাজারের চিত্রটা একটু ভিন্ন। কাঁচামরিচের ক্ষেত্রে সেটি কিন্তু আজকে 180 টাকা থেকে 200 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর অন্যান্য সবজির বাজারের কথা যদি আমরা বলি, যে কিছু কিছু পণ্যের দাম কমেছে, সেক্ষেত্রে আছে পেঁপে, ঢেঁড়স। ফরহাদ, আপনাকে ধন্যবাদ। কারণ বাজার থেকে ফরহাদুর রহমান। বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শপথ নিচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ফারুকী আজম। সরাসরি যাব সেখানে। আমি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। এবার মাননীয় উপদেষ্টাকে গোপনতার শপথ পাঠ করার জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি ফারুকী আজম সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা উপদেষ্টা রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোন ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোন ব্যক্তির নিকট প্রকাশ করিব না। মাননীয় উপদেষ্টাকে উপদেষ্টা পদের শপথ ও গোপনতার শপথ স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মাননীয় উপদেষ্টাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এখন আমি শপথ গ্রহণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার জন্য
মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতিক্রমে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি এবং সবাই রাষ্ট্রপতির কাছে শপথ নিলেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ফারুকী আজম। আমরা সরাসরি ছিলাম সেখানে। নওগাঁর মোকামে বস্তা প্রতি চালের দাম কমেছে 100 থেকে 120 টাকা পর্যন্ত। বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের নিয়মিত বাজার তদারকিতে মজুদ ছাড়ছেন মিলাররা। বিস্তারিত জানাতে শহরের বাইপাস এলাকায় মিল গেটে আছেন সহকর্মী এমআর রকি। সরাসরি যাব তার কাছে। রকি, স্থানীয় ব্যবসায়ীরা আসলে বলছেন যে চালের এরকম দর কমার পেছনে চলতি সপ্তাহে বাজারে এক ধরনের তাদের যে অভিযান চলছে, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এসব শিক্ষার্থী সহ স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এই অভিযানটি চালানো হচ্ছে। অভিযানের কারণে ব্যবসায়ীদের দিক থেকে মিল পর্যায়ে যেসব চাল ধরে রাখা হয়েছিল এই চালগুলো কিন্তু এখন ব্যাপক পরিসরে বাজারে আসছে এবং বাজারে একদিকে চালের বাড়তি সরবরাহ, অন্যদিকে কিন্তু হাটগুলোতে ধানের যে চাহিদা, এই ধানের দরটাও কিছুটা কম। এর কারণে আসলে এখানকার ব্যবসায়ীদের দিক থেকে বলা হয়েছে যে প্রতি বস্তায় 120 থেকে 150 টাকা পর্যন্ত বিভিন্ন ধরনের চাল, বিশেষ করে মোটা, নাজির, জিরা, স্বর্ণা 5 এবং বিআর 28 জাতীয় যে চালগুলো রয়েছে এই চালের দরটাই আসলে একটা প্রভাব পড়েছে, যার প্রভাব কিন্তু আসলে পাইকারি বাজারের প্রভাব খুচরা বাজারে আমরা দেখতে পাচ্ছিলাম। প্রতি কেজিতে 2 থেকে 2.5 টাকা বা 3 টাকা পর্যন্ত প্রকারভেদে সব চালের বাজারে কিন্তু এখন নিচের দিকে। স্বাভাবিকভাবে চালের বাড়তি দরের যে লাগামটা টেনে ধরার কারণে ক্রেতাদের দিক থেকে কিছুটা স্বস্তি আমরা লক্ষ্য করছিলাম এবং ক্রেতারা বলছেন যে যেভাবে লাফিয়ে দর বেড়েছিল চালের দর প্রতি কেজিতে গেল 1.5 সপ্তাহ আগেও, হঠাৎ করে এরকম দর নেমে যাওয়ায় তাদের আসলে আরো দর তারা কমার একটা দাবি করছেন। পাশাপাশি আসলে নিয়মিত ভোক্তা পর্যায়ে একটা বাজার তদারকি বা বাজারে একটা যেন নজরদারি রাখা হয় এই বিষয়টি তারা বলছেন এবং জেলায় এখানকার যে যারা ব্যবসায়ী তারা বলছেন এই মুহূর্তে আসলে তাদের একটা নগদ টাকার অনেকটা দরকার পড়ছে, ফলে ব্যাংকে যেহেতু একটা লিমিট করে দেওয়া হয়েছে 2 লাখ টাকার বেশি তারা পাচ্ছে না, ফলে মিল পর্যায়ে যেসব চাল রয়েছে এই চালগুলো তারা কিন্তু এখন বাজারে ব্যাপক পরিসরে ছাড়ছেন এবং ক্রেতার কিন্তু সংকট বলছেন তারা। দূরের কিন্তু গত 2-3 দিন ব্যবধানে কিন্তু রাজধানী সহ অন্যান্য জায়গাতেও কিন্তু পর্যাপ্ত চাল তারা সরবরাহ করেছেন বলছিলেন এখানকার ব্যবসায়ী সমিতির যিনি সভাপতি। এছাড়া কিন্তু এই জেলায় চালের বাজারের যে ব্যবস্থাপনাটা আমরা লক্ষ্য করছিলাম, চালের দর কিন্তু গত কয়েকদিনের তুলনায় আরেক দফা নিচে নামবে এমন প্রত্যাশা ব্যবসায়ীদের করা হচ্ছে। কারণ হিসাবে আগামী আর কিছুদিন পরে কিন্তু ভাদ্র জাতের যে ধান, এই ধানগুলো আবার বাজারে উঠবে, ফলে আরো দর নিচে নেমে যাওয়ার তারা কথা বলছিলেন। এই ছিল নওগাঁর সার্বিক চালের দর কমার কথা আমার কাছে। রকি, আপনাকে ধন্যবাদ। নওগাঁ থেকে এমআর রকি জানাচ্ছিলেন চালের বাজার কমার খবর। আষাঢ় শ্রাবণ মাসে কাঙ্ক্ষিত বৃষ্টি না হওয়ায় সেচ সংকট দেখা দিয়েছে দিনাজপুরে। এ কারণে ব্যাহত হচ্ছে আমন আবাদ। পানির চাহিদা পূরণে জেলা জুড়ে চালানো হচ্ছে 36,000-এর বেশি সেচ পাম্প। তবে বাড়তি খরচ হওয়ায় উৎপাদন খরচ বাড়বে বলে জানান কৃষক। আর পাম্পের মাধ্যমেই সেচ চালু রেখে ধান চাষে পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য, মসজিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। জমি তৈরি করে রোপণ করা হচ্ছে ধানের চারা, তবে রোপণ করা ক্ষেতে পানির অভাবে মাটি ফেটে চৌচির। বর্ষা মৌসুমে পর্যাপ্ত বৃষ্টি হয়নি দিনাজপুরে, এ কারণে পাম্পের মাধ্যমে সেচ দেওয়া হচ্ছে ধান খেতে। স্বাভাবিক সময়ে আষাঢ় মাসে 500 মিলিলিটার বৃষ্টিপাত হলেও চলতি বছর 350 মিলিলিটার বৃষ্টিপাত হয়েছে। জুলাই মাসে 328 মিলিলিটার ও আগস্ট মাসের প্রথম 12 দিনে 143 মিলিলিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়। বর্তমানে জেলা জুড়ে চালানো হচ্ছে 36,000-এর বেশি সেচ পাম্প। তবে বাড়তি খরচ হওয়ায় উৎপাদন খরচ বাড়বে বলে জানান কৃষক। খুব রোদ, খুব তাপ, জমি মানে শুকাই ফাটে গেছে। সেচ দিয়ে ধান লাগাচ্ছি, লাগানোর খরচা বেশি হয়ে যাচ্ছে। এভাবে আমাদের আবাদ করিয়া পোষায়, তেলের যে দাম, আমনে যেন কৃষকরা ন্যায্য মূল্য পায় সেটা সরকারকে নিশ্চিত করতে হবে, যাতে কৃষকরা যেন ক্ষতির মধ্যে না পড়ে। তবে কৃষি বিভাগ বলছে বৃষ্টি না হলে আমন উৎপাদনে পাম্পের মাধ্যমে সেচ দেওয়ার বিকল্প নেই। বৃষ্টিপাত যদি কম হয় বা একেবারেই না হয় বা হতে দেরি হয়, তাহলে আমাদের আবাদটা ক্ষতিগ্রস্ত করা ঠিক হবে না। আমরা আমাদের সেচ যন্ত্রগুলি যেভাবে বড় ফসলটা আবাদ করলাম, আমরা সেচ যন্ত্রগুলি চালু করে সেভাবে যদি সেচ দিতে পারি তাহলে ফসলটা আমার স্বাভাবিক থাকবে, ভালো হবে। কৃষি বিভাগের তথ্য মতে দিনাজপুরে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 2,60,850 হেক্টর জমি। সময় সংবাদ, দিনাজপুর। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় হিলি স্থলবন্দর দিয়ে চালু হয়েছে আমদানি রফতানি বাণিজ্য।
বন্দরে আছেন ব্যবসায়ীরা, বেড়েছে কর্মচাঞ্চল্য। বিস্তারিত জানবো, হিলি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক। হিলিস্থল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্যের একটা গতি আমরা লক্ষ্য করেছি গত 2 দিন থেকে। বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী এখানে গতকাল থেকে কিন্তু প্রথমে শুরু করেছে, তারা টহল দিচ্ছে। বিশেষ করে পুলিশের সঙ্গে সীমান্ত এলাকায় এখানে বিজিবি টহল দিচ্ছে। আর আপনাকে এটা জানিয়ে রাখি, হিলিস্থল বন্দর দিয়ে যেসব পণ্য আমদানি হয়ে থাকে তার মধ্যে বিশেষ করে যে পণ্যগুলো বন্দর থেকে বিক্রি হয়ে থাকে, কাঁচামরিচ, পেঁয়াজ, তাছাড়া এখানে জিরা, খোল, বিভিন্ন ধরনের ভুসি এবং মসুর ডাল আমদানি হয়ে থাকে। এই পণ্যগুলো এখানে বিক্রি হয়ে থাকে। পাইকাররা দেশের বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে আসে, তারা সহজে ক্রয় করে নিয়ে যেতে পারেন। তবে এই সুবিধাটা বা এই যে আইন শৃঙ্খলা বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হয়, তারা কিন্তু আসছে, তারা পণ্য নিয়ে যাচ্ছে। প্রতিদিনই এখানে আমদানির পরিমাণটা যদি বলি, সেখানে কিছুটা বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন এখানে গড়ে 70 থেকে 80 ট্রাক কিন্তু আমদানি হচ্ছে। তো ব্যবসায়ীরা বলছে যেভাবে পণ্য বেচা বিক্রি হচ্ছে তাতে হয়তো আমদানি আরো বাড়বে। তাছাড়া একটা বিষয় বলি আপনাকে, যে ব্যাংকগুলো কিন্তু এখন ইদানিং ব্যবসায়ীদেরকে এলসি দিচ্ছে, যাতে করে তারা বেশ একটা স্বস্তি প্রকাশ করেছেন। আর একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, যে হিলিস্থল বন্দরে পরিবহনের জন্য সবচেয়ে বড় একটা সমস্যা পরিবহন। যে পরিবহন ভাড়াটা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, বিভিন্ন ভাবে তাদেরকে হয়রানির কারণে যে ভাড়াটা প্রতিনিয়ত বৃদ্ধি পেত। তো ব্যবসায়ীরা বলছে যে পরিবহনের ভাড়াটাও কিন্তু আগের মতো স্বাভাবিক হয়ে এসেছে। সবকিছু মিলে ছিল হিলিস্থল বন্দর থেকে আমার কাছে এতটুকু। শফিকুল ইসলাম শফিক, হিলি স্থলবন্দর থেকে। রংপুরে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ইটের বিকল্প কংক্রিট ব্লক। ব্যয় সাশ্রয়ী এই ব্লক ব্যবহার করে নির্মিত অবকাঠামো হচ্ছে অনেক বেশি মজবুত। সংশ্লিষ্টরা বলছেন পরিবেশ রক্ষায় ব্লক ইট হয়ে উঠছে অপরিহার্য। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নগরায়ন, যার ফলে দিন দিন বৃদ্ধি পাচ্ছে ইটের ব্যবহার। পরিসংখ্যান বলছে দেশে প্রতি বছর প্রায় 3000 কোটি পোড়া ইট উৎপাদন করা হয়। গবেষণা বলছে এই পোড়া ইট তৈরিতে বছরে বায়ুমণ্ডলে যুক্ত হচ্ছে প্রায় 16 মিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইড, আর নষ্ট হচ্ছে প্রায় 13 কোটি টন কৃষি জমির উর্বর মাটি। এতে হুমকির মুখে পড়েছে পরিবেশ ও প্রতিবেশ। এসব ক্ষতি থেকে রক্ষা পেতে ধাপে ধাপে সরকারি কাজে শতভাগ ব্লক ইট ব্যবহার নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয় 2019 সালে। তারপর থেকেই বাড়তে থাকে ব্লক ইট ব্যবহার। গত 3 বছরে রংপুর বিভাগে গড়ে উঠেছে 28টি ব্লক ইট কারখানা। মাটির ভাটার থেকে আমরা খুব ভালো আছি এখানে। পোড়ামাটি তো আপনার পরিবেশের ক্ষতি করছে, আমাদের কৃষি উর্বর মাটিগুলো নষ্ট করছে। স্বয়ংক্রিয় মেশিনে উৎপাদিত এসব ইট তৈরিতে মাটি, কয়লা এবং কাঠের ব্যবহার না থাকায় নির্গত হচ্ছে না ধোঁয়া। 30% ব্যয় সাশ্রয়ী, একই সঙ্গে তুলনামূলক বেশি মজবুত ও টেকসই। তবে বাজার সম্প্রসারিত না হওয়ায় প্রচারণায় সরকারকে এগিয়ে আসার আহ্বান উদ্যোক্তাদের। 2028 সালের মধ্যে আমরা 100% হলো ব্লক এবং লঘু ব্লক এবং সলিড ব্লক এটার উপরে গভর্নমেন্ট চলে আসবে। আসলে গভর্নমেন্ট বলতেছে, বাস্তবে কিন্তু এটা সারা আমরা পাচ্ছি না মাঠ থেকে। সংশ্লিষ্টরা বলছেন মাটি পোড়ানো লাল ইট উৎপাদনে যে পরিমাণ পরিবেশের ক্ষতি হচ্ছে, সে তুলনায় কনক্রিটের এসব ইট অনেক বেশি পরিবেশ বান্ধব। যতক্ষণ পর্যন্ত আমরা ব্লকে যেতে পারছি না, ততক্ষণ পর্যন্ত আমাদের এই পোড়া ইট এটি আমরা ব্যবহার করছি। তবে এই সরকারের যে নির্দেশনা, আমরা চেষ্টা করে যাচ্ছি যে উদ্যোক্তারা যদি এগিয়ে আসে তাহলে হয়তো ওই ধরনের প্রতিষ্ঠানগুলো গড়ে উঠবে। পরিবেশ রক্ষায় দেশে পোড়া ইট ব্যবহার শূন্যের কোঠায় নামিয়ে আনতে সকল ক্ষেত্রে ব্লক ইট ব্যবহারের তাগিদ বিশেষজ্ঞদের। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। কুয়েত প্রবাসীদের খাদেম থেকে প্রাইভেট সেক্টরের ভিসা পরিবর্তনের সুযোগ শেষ হতে যাচ্ছে 12 সেপ্টেম্বর। এরপর আর ব্যক্তি মালিকানাধীন খাদেম ফ্রি ভিসায় কুয়েতে থাকা প্রবাসীরা অন্য কাজে যোগ দিতে পারবেন না। শেষ সময়ে এই সুযোগ কাজে লাগিয়ে অনেকেই পরিবর্তন করছেন নিজের ভিসা। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। সম্প্রতি কুয়েত সরকার 20 নম্বর খাদেম ভিসাধারীদের উপর থেকে কাজের সীমাবদ্ধতা তুলে নেয়। প্রবাসীদের 18 নম্বর শূন্য ভিসা দেওয়ার ঘোষণা দেওয়া হয়। 14 জুলাই থেকে শুরু হওয়া এই সুযোগটি শেষ হচ্ছে 12 সেপ্টেম্বর। কিছু শর্ত মেনে এই সময়ের মধ্যে কুয়েতের স্থানীয়দের বাসাবাড়িতে কর্মরত কেয়ারটেকার, ড্রাইভার সহ যে কোনো গৃহকর্মী ব্যক্তির মালিকানায় 20 নম্বর আকামাদারি প্রবাসী শ্রমিক এই সুযোগটি কাজে লাগাচ্ছেন। অনেকেই এরই মধ্যে অদক্ষ থেকে হয়ে উঠেছেন দক্ষ। তবে কুয়েত সরকারের বেঁধে দেওয়া সময়ের পর আর খাদেম ভিসা পরিবর্তন করতে পারবেন না প্রবাসীরা। তাই অনেকেই শেষ মুহূর্তে পরিবর্তন করছেন ভিসা। প্রায় 7 বছর কুয়েতে অবস্থান করার পরে আমরা আসলে এই সুযোগটি পেয়েছি। এখন আমি আসলে স্পন্সরশিপ ভিসা থেকে প্রাইভেট সেক্টরে ভিসা ট্রান্সফার করতে পেরেছি। এটা আসলে আমার জন্য খুবই একটা আনন্দের বিষয়। 3 জনকে আকামা ট্রান্সফার করে আমার দোকানে আকামা লাগাইছি, তারা এখন শোন বা 18 নম্বর ভিসায়
কাজ করতেছে। এতদিন খাদেম ফ্রি নামক ভিসা নিয়ে কুয়েতে এসে মানবতর জীবনযাপন করতেন অনেক প্রবাসী। অনেকে আবার আইনের চোখ ফাঁকি দিয়েই দিনের পর দিন কাজ করতেন ভিন্ন খাতে। বর্তমান মালিকের কাছে আকামা 1 বছর পূর্ণ হওয়া প্রবাসীরাই শর্ত সাপেক্ষে খাদেম থেকে সুনাকামা পরিবর্তনের সুযোগ পাচ্ছেন। ফলে বিভিন্ন কাজে দক্ষ অনেক প্রবাসী নিজ পছন্দ মতো প্রাইভেট সেক্টরে কাজের সুযোগ হচ্ছে। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানো ও প্রবাসীদের নানা সমস্যা নিরসনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রবাসীরা। এক্ষেত্রে আন্তর্জাতিক অঙ্গনে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তি ইমেজকে কাজে লাগানোর আহ্বান তাদের। শিবলি আল সাদিকের রিপোর্ট। সংযুক্ত আরব আমিরাতে বেসরকারি হিসেবে প্রায় 15 লাখ প্রবাসী বাংলাদেশির বসবাস। বর্তমানে বিশ্বের সর্বোচ্চ রেমিটেন্সধারী দেশ হিসেবে আমিরাতের নাম শীর্ষে উঠে এসেছে। তবে প্রবাসীদের নানা সমস্যা নিরসনে বিগত সরকারগুলো বাস্তব পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। এবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নিজেদের সমস্যার কথা তুলে ধরেছেন আমিরাতের প্রবাসীরা। রেমিটেন্স পুনর্দনা বা আমাদের যে লাশের সমস্যা, তো আশা করি অন্তর্বর্তীকালীন সরকার ওনার চিন্তা চেতনা দিয়ে প্রবাসীরা কিভাবে বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে যে গড়তে পারে ওই ব্যবস্থাও করবেন। সমাধান যদি আইডেন্টিফাই করে এগুলো সলভ করতে পারি, ইনশাল্লাহ আমরা মিডল ইস্ট আমাদের যে গার্মেন্টসের যেই গ্যাপটা আছে সেটা আমরা পূরণ করতে পারবো। ট্রান্সপোর্ট সিস্টেমে, কমিউনিকেশন সিস্টেমে এবং এইসব ক্ষেত্রে যদি বাংলাদেশ থেকে পণ্য আনার ক্ষেত্রে যদি আরও ইফেক্টিভ ভূমিকা আমরা পালন করতে পারি, তাহলে আমাদের এখানে যারা ব্যবসায়ী ভাইয়েরা আছে বাংলাদেশি, ওনারা বিজনেসে আরও ডেভেলপ করতে পারবে। প্রবাসীরা জানান, বর্তমানে আমিরাতে বাংলাদেশিদের ভিসা জটিলতা চরম আকার ধারণ করেছে। এই ছাড়া বিমান টিকিটের উচ্চ মূল্য, এয়ারপোর্টে নানা বিড়ম্বনা, মিশনগুলোতে প্রবাসীদের সঠিক সেবা প্রদানে হয়রানি সহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। এইসব সমস্যার সমাধানে নতুন সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান প্রবাসীরা। অন্যান্য দেশের টিকিটের দাম অনেক কম, আমাদের দেশের টিকিটের দাম অনেক বেশি, ওগুলো একটু সুনজর দেওয়া উচিত। যখন এয়ারপোর্টে নামি তখন আমাদেরকে টর্চারিং শুরু হয়, আমাদের কোনো মূল্যায়ন নেই। কিন্তু আমরা যে প্রবাসী এখান থেকে ডলার নিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের তার ওয়ার্কার থেকেও তাদের কাছে একদম কম দামে লোক। একজন প্রবাসী হিসাবে আমি চাই এয়ারপোর্টে যে হয়রানি হয় ওটা যাতে বন্ধ হোক। আমরা চাই আমাদের ডিপ্লোম্যাটিক রিলেশনগুলো যেন ভালো হয় বিভিন্ন দেশের সাথে। মধ্যপ্রাচ্যে তৈরি পোশাক, কাঁচা শাকসবজি, ফলমূল, মাছ, মাংস, মশলা ও পাট জাতীয় পণ্যসহ বাংলাদেশি বিভিন্ন পণ্যের ব্যাপক চাহিদা বেড়েছে। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাণিজ্য প্রসারে প্রতিবন্ধকতা প্রসঙ্গেও নতুন সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। এর পাশাপাশি রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে বিশেষ পদক্ষেপ নেয়ার আহ্বান তাদের। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 16 বছর পর সর্বোচ্চ দেশের সাধারণ মূল্যস্ফীতি প্রতিবেদন বিবিএস এর আয়ের হিসেব মেলাতে হিমশিম সাধারণ মানুষের। বাংলাদেশ ব্যাংকের 2 ডেপুটি গভর্নর সহ 4 কর্মকর্তার পদত্যাগ। কেন্দ্রীয় ব্যাংকের অনিয়মে মেরুদণ্ড ভেঙেছে ব্যাংক খাতের, ধসিয়ে দিয়েছে অর্থনীতি, অভিযোগ সিপিডির। এবং দীর্ঘদিন বন্ধ থাকার পর চালু হচ্ছে রেলপথ, আজ চলবে মেইল লোকাল কমিউটার ট্রেন, স্বস্তি ফিরেছে যাত্রীদের মাঝে। এই ছিল সময়ের বাণিজ্যে। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সবাই।